এই নিয়ে চতুর্থবারের মতো বিয়ে ভেঙে গেল শিখার। বিয়ে ভাঙার মূল কারণ ওর ঝলসে যাওয়া চেহারা। সেই কারণেই কোনো পাত্রপক্ষ শিখাকে তাদের ঘরের বউ করতে চায় না। আর যারাও বা চায়, মোটা টাকার বিনিময়ে শিখাকে নিতে চায়, যেটা শিখা চায় না। তাই তো এবারও ওর বিয়েটা ভেঙে গেল। কারণ এটাই পাত্রপক্ষ শিখার বাবার কাছে নগদ 1 লক্ষ টাকা চেয়েছেন আর ছেলের জন্য বাইক আর 4 ভরি স্বর্ণ চেয়েছে, যা শিখার বাবার পক্ষে দেওয়া কোনোদিনই সম্ভব না। তাই তো শিখা এই বিয়েটা ভেঙে দিয়েছে। শিখার বাবা অনেক মিনতি করেছিল পাত্রপক্ষের কাছে যে সব না পারলেও কিছুটা তারা দেবেন, কিন্তু পাত্রপক্ষ তাতে রাজি ছিল না। আর শিখার অপমান শুনে তারা বিয়ে ভেঙে চলে গেল। শিখার এতে কিছুই আসে যায় না। এসব দেখতে দেখতে সহ্য করতে করতে শিখা এখন পাথর হয়ে গেছে। শিখার বাবা সোফায় মাথা নিচু করে বসেছিল, পাশে শিখার মা দাঁড়ানো। শিখার তাদের থেকে দূরে একটা দেওয়ালের সাথে দাঁড়ানো। শিখা বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে শিখার সামনে এসে বলল, শিখার বাবা, আর কত? শিখা, কি কত? শিখার বাবা, আর কত বিয়ে ভাঙবি তুই? যে পাত্র আসে তাদেরকে তুই অপমান করিস। এই পাত্রটা প্রায় রাজি ছিল, হাতে পায়ে ধরলে ঠিকই রাজি হতো, কিন্তু তুই কেন ওদের অপমান করলি? এভাবে করলে তোকে বিয়ে কিভাবে দেব আমি? সারা জীবন কি কুমারী থাকবি নাকি? বিয়ে বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। তোর এই ঝলসে যাওয়া চেহারার জন্য কেউ রাজি হয় না। যারাও রাজি হয় তুই তাদের অপমান করিস। কেন, একটু কি আমাকে শান্তি দিতে চাস না? চাস না আমরা একটু শান্তিতে থাকি? তোর একটা ছোট বোনও আছে, তাকেও বিয়ে দিতে হবে। তুই কি সেটা চাস না? পাড়ার লোকদের কথা শুনতে শুনতে কান ধরে গেছে আমাদের। শিখা ওর বাবার থেকে এসব কথা শুনে একটুও কষ্ট পেল না। এগুলা ওর কাছে নতুন নয়, ওর বাবা ওকে আগে ওভাবে কথা শুনিয়েছে। শিখার বাবার দিকে তাকিয়ে বলল, শিখা বাবা, আমি কোনো পণ্য না যে তুমি আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেবে। বাবা, এখন পর্যন্ত যারাই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, হয় তাদের মধ্যে কেউ ডিভোর্সি, কেউ 40 বছরের বুড়ো, কেউ বা আগ থেকে বিবাহিত, তাও আমাকে দ্বিতীয় বউ করতে চাইছে। এখন তুমি বলো বাবা, তাদের দাবি এমন হয় কিভাবে? আর বাবা, তুমি বা কিভাবে তাদের এত দাবি পূরণ করবে? বাবা, আমার চেহারাটা ঝলসানো বলে আমাকে নিয়ে তোমাদের সমস্যা? পাড়া প্রতিবেশীর আমার এই ঝলসানো চেহারা নিয়ে সমস্যা। এমনকি এই চেহারার জন্য আমার বিয়ে হচ্ছে না। বিশ্বাস করো বাবা, আমার এই চেহারাটা নিয়ে না শুধু আমি একা না, আমিও বিরক্ত, অনেক বিরক্ত। তোমরা যেমন মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত, তেমনি আমিও না তিক্ত একদম মানুষের কথা শুনতে শুনতে। মাঝে মাঝে ইচ্ছে করে দূরে কোথাও চলে যাই, কিন্তু তোমাদের মায়ায় ভালোবাসায় যেতে পারি না। আমার চেহারা ঝলসানো, এটা কি আমার দোষ? নাকি এই সমাজে ভালো মানুষের মুখোশ পরে থাকা কিছু জানোয়ারের করা কাজ এগুলো? আমার ইচ্ছা করে মাঝে মাঝে সুসাইড করি, কিন্তু সুসাইড করলে তো আমি আমার পরকালের শান্তি হারাবো। তাই এই পাপ কাজটা করতে পারি না। তা না হলে সত্যি আমি মরে তোমাদের শান্তি দিয়ে দিতাম। বাবা, আল্লাহর কাছে মোনাজাতে শেষ দুহাত তুলে বলো যে আল্লাহ, আমার মেয়েকে নিয়ে যান আর আমাদের একটু শান্তি দিন। শিখার কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি এসে গেল। শিখা কোনো রকম নিজেকে সামলে নিজের রুমে চলে যায়। শিখার বাবা মেয়ের কথা শুনে চুপ হয়ে যায়। তার মেয়ে যে কত কষ্টে আছে তা সে চিন্তাও করেনি। সে শুধু তাদের অপমান আর অসম্মানের কথা ভেবেছে এতদিন। শিখা না আঁচলে মুখ গুজে কেঁদেছে। আর কেউ না জানুক, একজন মা বোঝে তার সন্তানের কষ্ট। শিখা নিজের রুমে এসে আয়নার সামনে এসে দাঁড়ালো। শিখার চেহারার ডান সাইডে চোখের নিচ থেকে গলা পর্যন্ত ঝলসানো। ভাগ্যক্রমে চোখে অ্যাসিড লাগেনি, না হলে চোখটাও শেষ হয়ে যেত। অ্যাসিডে শুধু চেহারার ডান সাইডেই ক্ষতি হয়েছে, আর কোথাও হয়নি। শিখা আয়নার সামনে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দিনটার কথা ভাবছে। সেই দিনের কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। চোখের কোণের পানি বেয়ে পড়ছে ওর। কেন ওর সাথে এমন হলো? কী পাপ করেছিল ও, যার শাস্তি আল্লাহকে এভাবে দিল? শিখার এসব ভাবনার মাঝে ওর ফোনে কল আসলো। শিখা ফোন হাতে নিয়ে দেখে হাসপাতাল থেকে কল আসছে। শিখা কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে ওঠে, নার্স। হ্যালো ম্যাম। শিখা, বলো। নার্স, ম্যাম, একটা খুব ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। ম্যাম, পেশেন্টের চেহারা ঝলসে গিয়েছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। শিখা, আচ্ছা আসছি। শিখা ফোন রেখে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। ফাইজা রহমান শিখা, পেশায় একজন প্লাস্টিক সার্জার ডাক্তার। শিখার বয়স 25। শিখা তার বাবা মায়ের বড় মেয়ে। শিখা অনার্সে থাকতে তার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সেই ঘটনারই কারণে শিখার চেহারা ঝলসানো। খুব সুন্দর সচ্ছল হাসি খুশি শিখার জীবন একদম থমকে যায়। শিখার বাবা একজন সামান্য চাকরিজীবী। শিখারা মধ্যবিত্ত পরিবারের। শিখার ছোট বোন মেঘা এবার অনার্সে উঠেছে।
দুই বোন লেখাপড়ায় দারুণ মেধাবী। অনেক চেষ্টা কষ্টের পর শিখা একজন সার্জন হয়েছে। তবে শিখার সার্জন হওয়ার পেছনেও একটা কারণ আছে, যা শিখা বাদে কেউ জানে না। ৮-১০টা মেয়ের মতো শিখা ছিল, কিন্তু এক কালো ঝড় এসে সব উল্টে দেয় শিখার জীবনে। শিখা রেডি হয়ে বাবা মাকে না বলে বেরিয়ে যায় বাসা থেকে হাসপাতালের জন্য। শিখা একটা সাদা হিজাব বেঁধে নেয় আর মুখে মাস্ক পরে নেয়, আর তার ওপর অ্যাপ্রন দেয়। হাসপাতালে এসে শিখা চলে যায় ইমার্জেন্সি ইউনিটে। সেখানে আছে সেই মেয়েটার চেহারা ঝলসানো সে। শিখার মেয়েটাকে দেখে হাত পা কাঁপা শুরু করলো। মেয়েটার প্রত্যেকটা চিৎকার শিখাকে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। বালতির পর বালতি পানি ঢালা হচ্ছে মেয়েটার চেহারায়। মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে। শিখা নিজেকে যতটা পারছে ঠিক রাখার চেষ্টা করছে। কেন জানি এমন পেশেন্ট ওর কাছে আসলেও ও নিজেকে ধরে রাখতে পারে না। অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে পেশেন্টকে। পেশেন্টের মা বাবা শিখার কাছে অনেক আকুতি মিনতি করেছে মেয়েকে বাঁচানোর জন্য। শিখা তাদের ভরসা দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকলো। প্রায় ৪ ঘন্টা পর অপারেশন শেষ করে বেরিয়ে আসলো শিখা। মেয়েটার চেহারা পুরোটা প্রায় ঝলসে গেছে, চোখ একটা ঝলসে গেছে। শিখা খুব সাবধানে সার্জারি করছে। এখন বাকিটা ব্যান্ডেজ খোলার পর বোঝা যাবে। শিখা অপারেশন শেষ করে নিজের কেবিনে আসলো। এসে পানির গ্লাস থেকে পানি খেল। কেন জানি ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল ওর। নিজেকে শান্ত করে চেয়ারে বসলো শিখা। এর মাঝে ওর রুমে ওর সিনিয়র ডাক্তার ফারহান আসলো। শিখা তাকে দেখে উঠে দাঁড়ালো। ফারহান, ওয়েল শিখা, আজকে আমাদের হাসপাতালে বিদেশ থেকে একজন সার্জন আসছেন। এখন থেকে উনি এখানে পেশেন্ট দেখবেন আমাদের হাসপাতালে। সম্পর্কে সে আমার মামাতো ভাই। কিছু সময়ের মাঝেই সে আসবে এখানে। সো তাকে রিসিভ করতে বাহিরে এসো। শিখা, জি আচ্ছা স্যার। ফারহান চলে আসলো। শিখা নিজেকে সামলে বাহিরে আসলো নিউ ডাক্তারকে ওয়েলকাম জানাতে। শিখাসহ সবাই অপেক্ষা করছে নতুন ডাক্তারের। শিখার ভালো লাগছে না এসে এভাবে দাঁড়িয়ে থাকতে, কিন্তু কি আর করার, ফারহানের কথায় দাঁড়িয়ে থাকতে হবে। বেশ কিছু সময় পর একটা গাড়ি এসে থামলো হাসপাতালের গেটের সামনে। সবাই উৎসুকভাবে তাকিয়ে আছে গাড়ি থেকে কে নামে দেখার জন্য। গাড়ি থামার পর গাড়ি থেকে নেমে আসলো একটা ছেলে। সাদা অ্যাপ্রন গায়ে, তার ভেতর ব্লু কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, গলায় স্টেথোস্কোপ, চোখে সানগ্লাস। শিখা বাদে বাকি মেয়েরা হাঁ করে তাকিয়ে দেখছে। শিখার ওদিকে কোনো চোখ নেই, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারহান এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল ছেলেটাকে। দুজনে কুশলাদি বিনিময় করে নিল। তারপর ফারহান ছেলেটাকে এনে সবার সাথে পরিচয় করালো। ফারহান, লুক এভরিওয়ান, হি ইজ আওয়ার নিউ ডক্টর, ডক্টর অগ্নি খান আয়াত। হি ইজ মাই ব্রাদার। সো গাইস, আপনারা এখন থেকে ওর আন্ডারে কাজ করবেন। যেভাবে আমাকে সম্মান দিয়েছেন সেইভাবেই ওকে দেবেন। সবাই অগ্নিকে ওয়েলকাম জানালো। অগ্নিও সবার সাথে ভাব বিনিময় করলো। শিখাও অগ্নিকে ওয়েলকাম জানালো। অগ্নিও বাকিদের সাথে যেভাবে কথা বলল শিখাকেও সেভাবে ট্রিট করলো। অগ্নিকে ওয়েলকাম করে নিয়ে আসা হলো ওর কেবিনে। শিখা চলে আসলো নিজের কেবিনে। ফারহান অগ্নির কেবিনে এসে অগ্নিকে বলল, ফারহান, তো কেমন লাগছে হাসপাতাল? অগ্নি, ভালো পরিবেশটা। আর সবাইকেও মোটামুটি ভালোই লাগছে। বাকিটা তাদের কাজ দেখে বোঝা যাবে। ফারহান, আচ্ছা, ভালো কথা। তুই কি এসে আঙ্কেলের সাথে দেখা করেছিস, নাকি আগের মতোই ডিরেক্ট এখানে চলে এসেছিস? অগ্নি, না যাইনি, ইচ্ছা নেই ওখানে যাওয়ার। ফারহান, দেখ ভাই, আগের কথা আর কত মনে রাখবি? যেটা হবার হয়েছে, তাই বলে নিজেদের সম্পর্ক এভাবে নষ্ট করবি? অগ্নি, বাদ দে ফারহান। আচ্ছা, তোর যা ভালো মনে হয় তুই কর। অগ্নি, ফারহান চলে আসলো অগ্নির রুম থেকে। বিকালের দিকে শিকার শিফট শেষ হয়ে গেল। 2টা অপারেশন ছিল, 2টাই করেছে। এবার বাসায় যাওয়ার জন্য বেরিয়েছে শিখা। আজকাল আর বাসায় যেতে ইচ্ছে করে না। বাসায় গেলেই বাবা মায়ের শুকনো চিন্তিত মুখ দেখতে হয়। তাদের বা দোষ কি? ঘরে একটা বিয়ের বয়সী মেয়ে থাকলে সবারই চিন্তা হবে। তবে শিখার বা কী করার আছে? সে নিজেকে পণ্যের মতো বিক্রি করতে চায় না। শিখা চায় এমন একজন তাকে নিজের শক্তি করুক, যে তাকে বাহিরের সৌন্দর্যকে না দেখে তার ভেতরটা ভালোবাসবে। শিখা জানে না এমন কাউকে সে কোনোদিন পাবে কিনা, তবে সে বিশ্বাস করে আল্লাহ একদিন না একদিন সব ঠিক করে দেবে। শিখা বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল শিখা। শিখার মা শিখার জন্য খাবার রুমে দিয়ে গেল। শিখার মা ভালোই জানে তার মেয়ে খাবার টেবিলে খেতে আসবে না, তাই সে খাবার ঘরে দিয়ে গেল। শিখা খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে শিখা ফোন হাতে নিল। শিখা ফেসবুকে একটা গল্প পড়ছে। সাদিয়া খান মনের 1 কাপ চা গল্পটা পড়ছে। ভালোই লাগে শিখার গল্পটা।
খুব কষ্টে শিখা লেখিকার আইডিতে নিজের জায়গা করে নিয়েছে। এছাড়াও বিভিন্ন গল্পের গ্রুপে সে জয়েন আছে। অবসর সময় শিখা বই, গল্প পড়েই কাটায়। গল্প পড়তে পড়তে ঘুম চলে আসে শিখার। ফোনের ডাটা অন রেখে ঘুমিয়ে যায় শিখা। অন্যদিকে অগ্নি বাসায় আসে সন্ধ্যায়। অগ্নি ওর নানু আর বোনের সাথে থাকে এক বাসায়। অগ্নি পেশায় একজন ডাক্তার। অগ্নির মা ছোটবেলায় মারা যায়। তখন অগ্নির বয়স ৭ আর ওর বোনের ৪ বছর। তাই অগ্নির দাদু অগ্নির বাবাকে আবার বিয়ে করান যাতে নতুন মা এসে অগ্নি আর ওর বোন মেঘাকে দেখাশোনা করে। কিন্তু অগ্নি নিজের মায়ের জায়গা কাউকে দিতে চায়নি। অগ্নি শুরু থেকে ওর বাবার দ্বিতীয় বিয়ে করাটা মনে হয়েছে ওর বাবা নিজের সুখের জন্য বিয়ে করেছে আবার। কিন্তু অগ্নির এই ভুল ধারণা কেউ বদলাতে পারেনি। অগ্নির নতুন মা আয়শাও তার ভালোবাসা দিয়ে অগ্নির ধারণা পাল্টাতে পারেনি। অগ্নির ধারণা আয়শা ও মায়ের জায়গা কেড়ে নিয়েছে। এভাবে ৩ বছর যাওয়ার পর আয়শার মা হবেন জানতে পেরে সবাই অনেক খুশি হয়, কিন্তু অগ্নি খুশি হয়নি। কারণ অগ্নি অনেকেরই মুখে শুনেছে যে সৎ মায়ের নিজের বাচ্চা হলে পরের বাচ্চার প্রতি আর ভালোবাসা থাকে না। অগ্নি সেই ধারণা থেকে অগ্নি ওর বোনকে নিয়ে ওর নানুর কাছে চলে আসে। অগ্নি বাবা হাজার চেষ্টা করেও আর ফেরাতে পারেনি ছেলেকে। সেই থেকে আলাদা থাকে অগ্নি ওর ফ্যামিলি থেকে। অগ্নি ফ্রেশ হয়ে এসে সোফায় বসল। মাথা ব্যথা করছে হঠাৎ করে ওর। সারাদিন জার্নি, তারপর হাসপাতালে, সেই জন্য হয়তো মাথা ধরেছে। মেঘা হাতে করে কফি নিয়ে এসেছে দা ভাইয়ের জন্য। মেঘা অগ্নি রুমে এসে দরজায় নক করলো। মেঘা, দা ভাই আসবো? অগ্নি, আয় তুই কবে থেকে অনুমতি নেওয়া ধরলি রুমে আসার জন্য? মেঘা, আরে তুমি মাথায় হাত দিয়ে বসেছিল, তাই ভাবলাম রেগে আসো নাকি, তাই নক করলাম। আচ্ছা নাও কফি খাও, মাথা ব্যথা কমে যাবে, আর তারপর খেতে আসো, নানু অপেক্ষা করছে। অগ্নি, আচ্ছা যা তুই, আমি আসছি। অগ্নি কফিটা খেয়ে নিচে আসলো খাবার খেতে। প্রতিদিন রুটিন মাফিক অগ্নির নানু ২ নাতি নাতনিকে খাইয়ে দিলেন, তারপর নিজে খেলেন। খাওয়া দাওয়া শেষ করে অগ্নি নিজের রুমে আসলো। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল অগ্নি। সকাল সকাল শিখা রেডি হয়ে হাসপাতালে চলে আসলো। হাসপাতালে এসে শিখা আগে গতকালের মেয়েটাকে চেক আপ করে নিল। মেয়েটার মুখের ব্যান্ডেজ ৩ দিন পর খুলবে। ইতিমধ্যে পুলিশ কেসও হয়ে গেছে। জানা গেছে মেয়েটাকে ওদের এলাকার কিছু ছেলেরা বিরক্ত করত। একদিন মেয়েটা রেগে ছেলেটাকে অপমান করে, যার কারণে মেয়েটাকে ছেলেগুলো অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। মেয়েটার মা বাবা হাউমাউ করছে এখনো, একমাত্র মেয়ে তাদের। শিখার সব শুনে অনেক খারাপ লাগলো। শিখা মেয়েটাকে দেখে এসে নিজের কেবিনে বসলো। এদিকে অগ্নি রেডি হয়ে আসলো হাসপাতালে। হাসপাতালে এসে সবাইকে অগ্নি নিজের কেবিনে ডাকলো। অগ্নির কেবিনে সবাইকে আসার কথা শুনে শিখাও সেখানে গেল। সবাই এসে দাঁড়িয়ে আছে অগ্নির কেবিনে। অগ্নি সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আপনাদের সাথে একদম নতুন, আপনারাও আমার কাছে নতুন। আপনাদের সাথে আমি কাজ করব, আপনারা আমার থেকে কিছু জানবেন, তাই কাজ করার আগে আপনাদের সাথে আমার পরিচিত হতে হবে। সো গতকাল আমার পরিচয় তো দিয়েছিল ফারহান, এখন আপনারা আপনাদের পরিচয়টা আমাকে দিন। একে একে সবাই সবার পরিচয় দিল। এবার শিখার পালা। অগ্নি শিখার দিকে তাকিয়ে বলল, অগ্নি, এবার আপনার পরিচয় দিন মিস। শিখা, আমি ফাইজা রহমান শিখা। অগ্নি, ওকে, নাইস টু মিট ইউ। সো আপনারা এখন যেতে পারেন। আমি সর্বকাজে আপনাদের সাহায্যের হাত কামনা করছি। অগ্নির কথা শুনে সবাই যে যার মতো চলে গেল। শিখাও চলে আসলো ওর রুমে। শিখার রুম আর অগ্নির রুম একদম সামনাসামনি। অগ্নির রুম থেকে শিখার রুম একদম ক্লিয়ার দেখা যায়। অগ্নি কাজ করছিল। কাজের মাঝে চোখ গেল শিখার কেবিনে। শিখা আজকে ওড়না দিয়ে মাথার চুলগুলো ঢেকে রেখেছে আর মুখে মাস্ক পরা। অগ্নির খেয়াল করে দেখল শিখার ওড়না ভেদ করে শিখার ছোট ছোট চুলগুলো ওর কপালে এসে পড়েছে। শিখা ওর হাত দিয়ে চুলগুলো সরাচ্ছে আর একটা ফাইল দেখছে। শিখার চোখে মুখে বিরক্তি এসে গেল এবার। অগ্নি নিজের কেবিন থেকে এই দৃশ্য দেখে আপন মনে হেসে দিল আর বলল, বাহ, নারীর বিরক্তি মাখা মুখশ্রী যে কতটা আকর্ষণীয় লাগে তা আজ না দেখলে জানতাম না। অগ্নি শিখার দিক থেকে এবার চোখ সরিয়ে নিল। শিখা যদি দেখে ফেলে তাহলে কি না কি ভাববে, সেই জন্য চোখ সরিয়ে নিল। অগ্নি আবার নিজের কাজে মন দিল। আজ বিকেলে একটা সার্জারি আছে। অগ্নি রেডি হচ্ছে সেটার জন্য। অগ্নির সাথে থাকবে শিখা। দুজনে মিলে সার্জারি করবে। বিকালের সময় মতো সার্জারি শুরু হলো। সার্জারি শেষ করে শিখা অগ্নির বেরিয়ে আসলো। অগ্নি সার্জারির সময় খেয়াল করেছে শিখার হাত পা কেমন কাঁপছিল, কেমন নার্ভাস হয়ে যাচ্ছিল। শিখা কোনো মতে চলে আসলো নিজের কেবিনে। কেবিনে এসে মাস্ক খুলে জোরে জোরে শ্বাস নিল।
কোনো ঝলসে যাওয়া চেহারার সার্জারি করতে গেলে শিখার এমন হয়। এই ঝলসে যাওয়া মেয়েদের মাঝে ও নিজেকে দেখতে পায়। শিখা জানে এই যন্ত্রণা কতটা কষ্টের। শিখা গ্লাস থেকে পানি খেয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করছে শিখা। অগ্নি নিজের কেবিনে যাওয়ার পথে শিখার কেবিনের দিকে তাকিয়ে দেখল শিখা অপর সাইডে ঘুরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে হালকা হালকা কেঁপে কেঁপে উঠছে সে। অগ্নি শিখার রুমে নক করে বলল, অগ্নি, মিস শিখা, আর ইউ অলরাইট? আচমকা পিছন থেকে অগ্নির আওয়াজ পেয়ে চমকে যায় শিখা। জলদি মুখের মাস্ক লাগিয়ে ওড়না দিয়ে ভালো করে মাথা ঢেকে নেয়। তারপর সামনে ঘুরে অগ্নিকে বলে, শিখা, ইয়েস স্যার, আমি ঠিক আছি। আপনি এখানে? কোনো দরকার স্যার? অগ্নি, না, আমার কোনো দরকার নেই। আমি যাচ্ছিলাম, দেখলাম আপনি কেমন করছেন, তাই ভেতরে আসছিলাম। শরীর খারাপ করলে বাসায় চলে যান, এমনিও এখন তো যাওয়ার সময় হয়ে এসেছে। শিখা, জি স্যার। অগ্নির শিখার রুম থেকে চলে আসলো। অগ্নি যাওয়ার পর শিখা সব গুছিয়ে চলে আসলো। বাসায় যেতে লম্বা একটা শাওয়ার নিতে হবে, তাহলে ভালো লাগবে ওর। শিখা চলে যায়। অগ্নি নিজেকে কাজের মাঝে শিখার কেবিনের দিকে তাকালো। শিখা চলে গেছে। অগ্নিও নিজের কাজে খেয়াল দিল। এদিকে শিখা বাসায় এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার নিয়ে খেয়ে নিল। শিখা এখনো ওর বাবার সাথে কথা বলেনি। শিখার বাবাও আসেনি শিখার সাথে কথা বলতে। শিখা নিজের রুমে বসেছিল। শিখা মা, বাবা আর বোন সোফার রুমে বসেছিল। তখন ওদের বাসায় দরজায় কেউ বেল দিল। শিখার মা উঠে দরজা খুলে দেখে রিফাতের মা এসেছে। রিফাতের মাকে দেখে রাগে শরীর জ্বলছে শিখার মায়ের, তবুও দরজা থেকে সরে ভেতরে আসতে বলল। রিফাতের মা ভেতরে আসতেই শিখার বাবা তাকে দেখে বলল, শিখার বাবা, আপনি? রিফাতের মা, জি ভাইজান, আমি। শিখার বাবা, কি চাই আপনার এখানে? রিফাতের মা, ভাইজান দেখুন, আমি জানি আপনারা আমাদের উপর রেগে আছেন, আর রাগটা স্বাভাবিক, তবে ভাইজান আমি আপনাদের কাছে আসছি ক্ষমা চাইতে। শিখার বাবা, ক্ষমা? কিসের ক্ষমা? আপনার ছেলে আমার মেয়েকে মাঝ রাস্তায় ছেড়েছিল, কারণ আমার মেয়ের মুখ ঝলসে গিয়েছিল। কই তখন কই ছিল ওর সেই ভালোবাসা? কই ছিল তখন আপনাদের এইসব? আপনি জানেন না আমার মেয়ে কতটা কষ্ট সাফার করছে, কোনো আইডিয়া আপনাদের নেই? ক্ষমার কোনো কথাই আসে না। রিফাতের মা, ভাইজান আমি জানি আমরা যা করেছি শিখার সাথে সেটাও অন্যায়, তবে ভাইজান বিশ্বাস করেন আমার ছেলেটাও এখন ভালো নেই। আমি ওকে যেই মেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম সেই মেয়ে আমার ছেলেকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। আমার ছেলেটা বুঝতে পেরেছে কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। শিখার বাবা, ও আচ্ছা, সেই মেয়ে চলে যাওয়ার আপনার এখন মনে হচ্ছে আমার মেয়ের সাথে আপনার ছেলে অন্যায় করেছে? বাহ, ভালোই খেল দেখাচ্ছেন আপনারা। শুনুন, ভালো আর ভদ্রভাবে বলছি, আমার মেয়ের ছত্রছায়ায় যেন আপনাদের ছেলেকে না দেখি, তাহলে ওর অবস্থা আমি কি করব আমি নিজেও জানি না। আমি দরকার পড়লে মেয়েকে আজীবন নিজের কাছে রেখে দেব, তাও আপনার ছেলের কাছে দেব না। আপনি এবার আসতে পারেন। রিফাতের বাবা, একবার শিখার সাথে? শিখার বাবা, না, আমার মেয়ের সাথে আমি আপনাকে দেখা করতে দেব না। আপনি এক্ষুনি আমাদের বাসা থেকে বের হন, না হলে আমি আপনাকে ঘাড় ধরে বের করতে বাধ্য হব। রিফাতের মা চলে আসলো। আজ তাদের করা অপমানে তারা ফেরত পাচ্ছেন। এখানে কিছুই বলার নেই তাদের। শিখা এতটা সময় দরজার আড়ালে থেকে সবটা শুনেছে। রিফাতের স্ত্রী চলে যাওয়ায় আজ ওর শিখার কথা মনে পড়েছে। কতটা স্বার্থপর রিফাত। এই স্বার্থপরকে ভালোবেসেছিল শিখা, ভাবতেই পারছে না সে। রিফাত ছিল শিখার সেই যৌবন বয়সের প্রেম, যেই প্রেম হঠাৎ করে এসে হঠাৎ করেই চলে গিয়েছিল। শিখা যেই কোচিংয়ে পড়তো সেই কোচিংয়ে রিফাত পড়তো। রিফাত শিখার সিনিয়র ছিল। একই জায়গায় পড়ার কারণে আস্তে আস্তে তাদের দেখা কথা হয়। এরপর একে অন্যের প্রতি ভালো লাগা তৈরি হয়। এরপর রিফাত শিখাকে নিজের মনের কথা বলে। শিখাও রাজি হয়ে যায়। এরপর শুরু হয় তাদের পথ চলা। 2 বছর ভালোই গেছিল, কিন্তু শিখার সেই অ্যাক্সিডেন্টের পর রিফাত আর রিফাতের ফ্যামিলি শিখাকে মেনে নিতে চায় না। শিখা রিফাতের হাত পা ধরে মিনতি করেছিল, কিন্তু রিফাত শিখাকে ফিরিয়ে দিয়েছিল আর বলেছিল, দেখো শিখা, আমি তোমাকে বিয়ে করে এই সমাজে চলতে পারবো না। তোমাকে দেখে সমাজের মানুষ আমাকে দেখে টিটকারি মারবে, আর তোমাকে নিয়ে আমি সারা জীবন কাটাতেও পারবো না। সবার একটা ইচ্ছা থাকে তার স্ত্রীকে নিয়ে, কিন্তু তোমার এখন যে অবস্থা তাতে আমি তোমাকে নিয়ে সেই ইচ্ছা পূরণ করতে পারবো না। আমি সরি শিখা, আমাকে ক্ষমা করে দাও।
সেই দিন রিফাতের কথা শুনে শিখা পাথর হয়ে গিয়েছিল। সেই দিনের পর আর রিফাতের কাছে সে যায়নি। সত্যি 7 মাসের মাথায় রিফাত বিয়ে করে নেয় এক সুন্দর মেয়েকে। শিখার সেই দিন নিজেকে একটা তুচ্ছ জিনিস মনে হচ্ছিল। সেই দিন শিখা নিজেকে নিজের প্রতিজ্ঞা করেছিল যে সে নিজেকে এভাবে গুটিয়ে নেবে না। সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, দেখিয়ে দেবে সে রিফাতকে তার চেহারা, তার পরিচয় নয়। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে একটা পেশেন্ট এসেছে। পেশেন্ট একটা মেয়ে যাকে রাস্তায় বখাটে ছেলেরা রেপ করে তারপর ওর মুখে অ্যাসিড দিয়ে ঝলসে দেয়। মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। একে রেপ, তার ওপর অ্যাসিড দিয়ে ঝলসানো। অগ্নি আর শিখার আন্ডারেই এসেছে কেসটা। সবার মতে ওদের থেকে ভালো কেউ এটা হ্যান্ডেল করতে পারবে না। শিখার তো সবটা শুনে অবস্থা খারাপ। চোখের সামনে বারবার নিজের সেই ভয়ঙ্কর দৃশ্য আসছে। শিখা নিজেকে তৈরি করতে পারছে না এই অপারেশনের জন্য। শিখা অগ্নির কেবিনে আসলো। শিখা, স্যার আসতে পারি? অগ্নি, আসুন। শিখা ভেতরে প্রবেশ করে অগ্নিকে বলল, শিখা, স্যার আজকের এই অপারেশনে আপনার সাথে আমার বদলে অন্য কাউকে নিন প্লিজ। অগ্নি, কেন শিখা? স্যার আমার শরীর আজকে ভালো লাগছে না। আমি আজকের অপারেশনটা করতে পারবো না। প্লিজ স্যার আমার বদলে অন্য কাউকে নিন। অগ্নি, বেশি খারাপ লাগছে নাকি আপনার? তাহলে বাসায় চলে যান। আমি অন্য কাউকে নেব আমার সাথে, সমস্যা নেই। শিখা তাড়াতাড়ি করে নিজের কেবিনে চলে আসলো। অগ্নি নিজের কেবিনে বসে ভাবছে, কি অদ্ভুত একটা মেয়ে। এখনও এখানে আসা পর্যন্ত কোনোদিন মেয়েটার মাস্ক মুখ থেকে খুলতে দেখিনি। আর কোনো বার্ন পেশেন্ট আসলে ওকে এত নার্ভাস হতে দেখি। এর কারণ কি? শিখা নিজের কেবিনে এসে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, অন্ততপক্ষে সে অগ্নিকে বুঝিয়ে অপারেশন করা থেকে আটকাতে পারল। শিখা জানে এই অপারেশনও করতে গেলে কিছুতেই ওর হাত চলবে না। অগ্নি অপারেশন করে নিজের কেবিনে আসলো। পুলিশ এসেছে। পুলিশ কেস এটা সেই জন্য। পুলিশ মেয়েটার পরিবারের সাথে কথা বলে অগ্নির কাছে আসে মেয়েটার কন্ডিশন জানতে। অগ্নি সব বলে দিল মেয়েটার যা অবস্থা সেটা। পুলিশ চলে যাওয়ার পর অগ্নি শিখার কেবিনের দিকে তাকিয়ে দেখল শিখা নেই। অগ্নি সেদিকে আর পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল। সন্ধ্যায় অগ্নি হাসপাতাল থেকে বাসায় আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে ওর নানুর রুমে গেল। নানের রুমে এসে সোজা নানুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নানু, কিরে দাদু ভাই, কিছু বলবি? অগ্নি, না সুইট হার্ট, আমার মাথায় হাত বুলিয়ে দাও তো। নানু, আচ্ছা। নানু অগ্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর অগ্নি শিখার কথা ভাবছে। এই 1 মাসে সে অনেকটা অবজার্ভ করেছে শিখাকে। মেয়েটা কেমন চুপচাপ, কারো সাথে তেমন একটা কথা বলে না। একদম চুপচাপ নিজের মতো থাকে। আর সারাদিন মাস্ক পরে থাকে। এটার কাহিনী বুঝতে পারে না অগ্নি। কেউ কিভাবে একবারের জন্য মাস্ক না খুলে থাকতে পারে? নানু, দাদু ভাই, তুই কি কিছু ভাবছিস? অগ্নি আবার, নানু। নানু, কি? অগ্নি, ওই হাসপাতালের কথা ভাবছিলাম। নানু, তা কেমন লাগছে ওখানে? অগ্নি, ভালোই লাগছে। নানু, আচ্ছা চল খেয়ে নে। মেধা অপেক্ষা করছে রান্না করে তোর জন্য। অগ্নি, আচ্ছা। অগ্নি ওর নানুকে নিয়ে নিচে আসলো। তারপর 3 জনে খাবার খেয়ে নিল। রাতে শিখা খাটে বসে আছে। হাতে হুমায়ুন আহমেদের লেখা হিমু বইটা। সাথে 1 কাপ কফি। শিখা বই পড়ছে আর একটু পরপর কফিতে চুমুক দিচ্ছে। শিখা বই পড়ছে, এর মাঝে ওর ফোনটা বেজে উঠল। শিখা বইটা রেখে ফোন হাতে নিল। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। শিখা ফোনটা রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? শিখা পড়ি। রিফাত। শিখা পড়ি, আমাকে চিনতে পেরেছ? রিফাত, কেন ফোন দিয়েছ? কি চাই তোমার? শিখা পড়ি, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আর কিছু না। প্লিজ ফোনটা কেটো না। আমার তোমার সাথে কোনোই কথা নেই। আর না তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে। সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না দয়া করে। শিখা ফোনটা কেটে দিল। শিখা বুঝতে পারছে না কি চায় রিফাত তার কাছে আবার। সব তো শেষ করে ও নিজেই চলে গিয়েছিল। তবে এখন আবার কেন ফিরে আসছে ও? না, আর কোনো সুযোগ দেবে না ও নিজের জীবন নিয়ে খেলতে। ভালোবাসার মানুষকে অসহায় দেখে ফেলে চলে গেল। আর আজ বউ চলে গেছে বলে ফিরে আসছে। শিখা ফোন অফ করে দিয়ে চুপ করে শুয়ে পড়ল। অন্যদিকে অগ্নি নিজের রুমে গিটার নিয়ে বসে আছে। গিটারের টুংটাং সুর উঠেছে। অগ্নির মনের কোণে কোথাও শিখা উকিঝুঁকি দিচ্ছে। অগ্নি ভালোই বুঝতে পারছে সেটা। অদ্ভুত মায়াজাল পড়ে গেছি। তাকে ভালো করে দেখিনি, তবুও কেন জানি না যে মন মস্তিষ্কে বসে গেছে। অগ্নি গিটার নিয়ে উঠে রুমে আসলো। গিটার রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজকাল ঘুম আসে না অগ্নির। কেমন জানি মনের মাঝে একটা আকুলি বাকুলি করে ওঠে।
পরের দিন অগ্নি মেধা নাস্তা করছে, তখন ওদের নানু এসে টেবিলে বসে অগ্নিকে বলল, নানু, অগ্নি দাদু ভাই, তোকে একটা কথা বলার ছিল। অগ্নি, কি নানু? অগ্নি, তোর বাবা অনেক অসুস্থ, তোকে আর মেধাকে দেখতে চাইছে অনেক। আয়শা ফোন দিয়েছিল আমাকে কাল রাতে। দাদু ভাই, আর রাগ করে থাকিস না, এবার গিয়ে বাবাকে দেখে আয় যা। মেধা, বাবার কি হয়েছে নানু? নানু, হার্টের সমস্যা নাকি বেড়েছে, তারপর প্রেশারটাও নাকি হাই হয়ে গেছে। দাদু ভাই, তুই আর রাগ করে থাকিস না, মেধাকে নিয়ে যা শোনা। অগ্নি, আচ্ছা যাব। মেধা, বিকালে রেডি থাকিস, হাসপাতাল থেকে এসে যাব। মেধা, আচ্ছা ভাইয়া। অগ্নি চলে গেল হাসপাতালে। বিকালে অগ্নি হাসপাতাল থেকে বাসায় আসলো। বাসায় এসে মেধাকে নিয়ে বেরিয়ে গেল ওর বাবার কাছে যাওয়ার জন্য। আজ কতগুলো বছর পর ওর বাবার সাথে দেখা করতে যাবে ও। এতগুলো বছরে একবার যায়নি বাবার কাছে। আজ সেই লোকটা অসুস্থ, নিজেকে আর ধরে রাখা যায় না। যাই হোক, হাজার হোক, বাবা তো। অগ্নি মেধাকে নিয়ে চলে আসলো ওর বাবার বাসায়। বাসায় আসামাত্র বাড়ির কাজের লোক চিৎকার দিয়ে বাড়ি মাথায় উঠিয়ে ফেলেছে। এতদিন পর বাড়ির ছেলে বাড়ি এসেছে বলে কথা। আয়শা জলদি করে আসলো অগ্নি মেধার কাছে। অগ্নি আয়শাকে দেখে সালাম দিল, সাথে মেধাও। আয়শা মেধাকে জড়িয়ে ধরলো। অগ্নিকে ধরতে চেয়েছিল, কিন্তু অগ্নি সরে গেছে। আয়শা আদর করে ওদের ঘরে আনলো। অগ্নি, মিস্টার খান কোথায়? আয়শা, উনি ওনার ঘরে আছে। আসো আমার সাথে তোমরা। আয়শার সাথে সাথে অগ্নি আর মেধা ওদের বাবার রুমে গেল। মিস্টার খান খাটে হেলান দিয়ে বসে আছেন চোখ বন্ধ করে। চোখ মুখ তার শুকিয়ে গেছে একদম। আয়শা মিস্টার খানের কাছে এসে বললেন, আয়শা, শুনেছেন? দেখুন অগ্নি এসেছে। আয়শার আওয়াজ শুনে চোখ খুলল মিস্টার খান। সত্যি তার ছেলে এসেছে, ভাবতে পারছে না সে। ছেলেকে একবার দেখার জন্য কি চাতক পাখির মতো চেয়েছিল সে। মিস্টার খান, অগ্নি, কেমন আছেন আপনি এখন? মিস্টার খান, কিছু সময় আগেও ভালো ছিলাম না, তবে তোদের দেখে এখন অনেক ভালো লাগছে। মেধা, মা আমার, কেমন আছিস তুই? মেধা, ভালো আছি বাবা। তোমার শরীর ভালো এখন? মিস্টার খান, তোরা আমার কাছে এসে বস, দূরে কেন? অগ্নি ইশারা করে মেধাকে কাছে যেতে বলে। মেধা কাছে গিয়ে বাবার পাশে বসে। মিস্টার খান আদর করে আগলে নেয় মেধাকে। অগ্নি দূর থেকে দাঁড়িয়ে দেখছে বাবা মেয়ের ভালোবাসা। কেন এই বাধার কারণে চাইলেও কাছে যেতে পারছে না বাবার। অগ্নির খুব মন চায় বাবার আদর, মায়ের আদর পেতে, কিন্তু ভাগ্য তা হয়নি অগ্নির। মায়াজাল ছিন্ন করে অগ্নি নিজেই চলে গেছে। বিকট চিৎকারে হাসপাতালে সব উড়িয়ে ভারী হয়ে উঠেছে। একটা মেয়ে চিৎকার শোনা যাচ্ছে বার্ন ইউনিট থেকে। মেয়েটার চিৎকার এতটা ভারী যে আশেপাশের লোকজনের চোখ কিসকিস করছে। ঝলসে যাওয়া চেহারার আর্তনাদ এটা। হুট করে ঘুম থেকে লাফিয়ে ওঠে শিখা। শরীর ঘাম ঝরছে, ভয়ে সারা চেহারা চুপসে গেছে শিখার। গলাটা শুকিয়ে গেছে একদম। শিখার পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে নিল। বুকটা ধুপ ধুপ করছে এখনো। রোজ এই স্বপ্ন তাড়া করে শিখাকে, একটুও শান্তি দেয় না শিখাকে। অতীত যেন ওর পিছু ছাড়তেই চায় না। শিখা উঠে বারান্দায় আসলো। শীতে ঠান্ডা বাতাস গায়ে লাগতে শিউরে ওঠে শিখা। গায়ে চাদর জড়িয়ে নেয় শিখা। বারান্দায় এসে দাঁড়ায়। আকাশের চাঁদটা আজকে অনেকটা বড় লাগছে শিখার। শিখা আকাশ পানে চেয়ে আছে। কেন আমার সাথে এমন হলো? আমি তো কোনো অন্যায় করিনি। শুধু অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার আজ এই পরিণতি। আমি যে ক্লান্ত এই সমাজের সাথে যুদ্ধ করতে করতে। শিখা কথাগুলো নিজ মনে আওড়াতে আওড়াতে রুমে আসলো। রুমে এসে খাটে এসে শুয়ে পড়ল। কাল আবার ডিউটি আছে হাসপাতালে। রাত জাগা যাবে না। শিখা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। পরদিন অগ্নি চেম্বারে এসে বসে আছে। একটু পর পর শিখার কেবিনে তাকাচ্ছে অগ্নি। শিখার আসতে এত সময় লাগে না সাধারণত, কিন্তু আজকে একটু বেশি সময় লাগছে আসতে। অগ্নি আবার শিখার কেবিনে তাকিয়ে দেখল শিখা মাত্র কেবিনে ঢুকছে। শিখা কেবিনে ঢুকে মাস্ক খুলে মুখ অন্যদিকে ফিরিয়ে পানি খেলো। অগ্নি ওর কেবিনে বসে জিনিসটা খেয়াল করলো। অগ্নি শিখার এই মুখ না দেখার রহস্যটা কিছুতেই বুঝতে পারছে না। শিখা পানি খেয়ে মাস্ক লাগিয়ে চেয়ারে বসলো। অগ্নি শিখাকে নিজের কেবিনে ডাকলো ফোন দিয়ে। শিখা অগ্নির ফোন পেয়ে ওর কেবিনে আসলো। শিখা, স্যার আসবো? অগ্নি, আসুন। শিখা, জি স্যার বলুন, কেন ডেকেছেন? অগ্নি, আপনার শরীর কি এখন আজকে ঠিক আছে? শিখা, জি আমি একদম ঠিক আছি স্যার। অগ্নি, গুড। আচ্ছা শুনুন, একটা অ্যাসিড ঝলসানো পেশেন্ট আসতেছে, পথেই আছে তারা। এই মেয়েটার সেম কেস, গুন্ডারা রেপ করে অ্যাসিড মেরেছে। আপনি আর আমি কেসটা হ্যান্ডেল করব। শিখা, মানে আজকে? অগ্নি, জি আজকেই।
শিখার অগ্নির কথা শুনে অস্থির লাগছে। সে তো আজ আর বাহানা দিতে পারবে না। শিখা আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে আসলো। অগ্নি আজ আমি জেনেই ছাড়বো তুমি কেন এমন নার্ভাস হয়ে যাও এসব পেশেন্ট আসলে। 2 ঘন্টার মাঝে পেশেন্ট আসলো। মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। গ্যাংরেপ হয়েছে মেয়েটার। অগ্নি শিখাকে রেডি হতে বলল। শিখা অনেক নার্ভাস লাগছে। এই কেসগুলো ও নিতেই পারে না। একজন ডাক্তার হবার পরেও ও এগুলা নিতে পারে না। নার্ভাস হয়েও অপারেশনের জন্য রেডি হয়ে ওটিতে গেল অগ্নি আর শিখা। মেয়েটার মুখে কয়েক বালতি পানি দেওয়া হয়েছে জ্বালা কমানোর জন্য। মেয়েটা চিৎকার করে যাচ্ছে। অ্যাসিডের ভয়ঙ্কর যন্ত্রণা যে ভোগ করে সেই জানে এটার কষ্ট। শিখার হাত পা কাঁপছে। মেয়েটার চিৎকার শুনে শিখার চোখে পানি আসছে। শিখা অগ্নির হাত খামচে ধরল। এই মুহূর্তে শিখা নিজের মাঝে নেই। সে শুধু ওর সামনে থাকা মেয়েটার আর্তনাদ শুনছে। অগ্নি খেয়াল করলো শিখার হাত পা কাঁপছে আর শিখা ভয় পাচ্ছে। অগ্নি আর নার্স অপারেশনের জন্য এগোলেও শিখা এগোয়নি। অগ্নি তা দেখে শিখাকে বলল, অগ্নি, মিস শিখা এদিকে আসুন। শিখা এগোতে পারছে না। হবে না ওকে দিয়ে এই অপারেশন। শিখা চিৎকার দিয়ে বলছে, আমি পারবো না করতে এই অপারেশন। আমি পারবো না স্যার, আমাকে দিয়ে হবে না। আমি পারবো না কোনোদিনই না। শিখা অপারেশন থিয়েটার দিয়ে দৌড়ে বেরিয়ে আসলো। শিখা ওয়াশরুমে এসে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। আমি পারবো না, আমি যে জানি এই কষ্টের কথা, এই যন্ত্রণা। আমি কিভাবে কাউকে বুঝাবো আমি যে কেন পারি না এসব পেশেন্ট সামলাতে। শিখা নিজের কেবিনে এসে বসে কাঁদছে। আজ অগ্নি হয়তো অনেক রেগে যাবে। শিখা কিভাবে অগ্নিকে বুঝাবে যে ওর সমস্যা। অগ্নি অপারেশন শেষ করে ডিরেক্ট শিখার কেবিনে আসে। শিখাও তখন মাথা নিচু করে বসে আছে। অগ্নি গিয়ে শিখাকে বসা থেকে টেনে উঠিয়ে দাঁড় করালো। তারপর শিখার দিকে তাকিয়ে বলল, অগ্নি, সমস্যা কি আপনার? আমি সেই প্রথম থেকে দেখছি এরকম পেশেন্ট আসলে আপনি এই পেশেন্টের কাজ নেন না। কেন, কি সমস্যা আপনার? আমাকে আজ আপনার বলতেই হবে কেন আপনি কোনো অ্যাসিড ভিকটিম আসলে তাকে দেখে ভয় পান, কেন নার্ভাস হন। বলুন, আজ আপনি লুকাতে পারবেন না। শিখা অগ্নির জোরাজুরিতে আরও ঘাবড়ে যায়। শিখা আমতা আমতা করে বলে, শিখা আমি আমি আসলে অগ্নি, হ্যাঁ আপনি আসলে কি বলুন। শিখা, স্যার আমি। অগ্নি, কি বলুন। শিখা, কারণ স্যার আমি নিজেও অ্যাসিডের শিকার। চিৎকার করে কথাটা বলল শিখা। শিখার কথা শুনে অগ্নি শিখার বাহু আগলা করে দিল। শিখা চেয়ারে বসে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সময়টা ছিল আমার কলেজে থাকাকালীন। আমি, আমার মা বাবা আর আমার বোন মেঘা আমরা আগে এখানে থাকতাম না। আমরা থাকতাম আমাদের গ্রাম বরিশালে। আমার বাবা বরিশালে একটা চাকরি করতেন। সদ্য কলেজে ভর্তি হয়ে কলেজে যেদিন প্রথম যাই, সেদিন কলেজের বকাটে কিছু স্টুডেন্টদের পাল্লায় পড়ি। কলেজে র্যাগিং করছিল তারা। আমি যেহেতু ওগুলা সম্পর্কে আগে জানতাম না, তাই আমার কাছে এই জিনিসটা একদম নতুন ছিল। মোট 7 জন ছেলে র্যাগিং নিচ্ছিল। ওদের মাঝে একটা ছেলের নাম ছিল মুন্না। সে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে ছিল। সে আমার দিকে এগিয়ে এসে আমার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বলে, মুন্না, মিস সুন্দরী, নিন একটা টান দিন এটায়। ওনার কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি ওনাকে সবার সামনে থাপ্পড় মেরে বসি আর বলি, লজ্জা করে না আপনার? কলেজে এসে নিজে তো ধূমপান করছেন, আবার র্যাগিংয়ের নাম দিয়ে আমাদেরকেও করতে বলছেন। কলেজের সিনিয়র হয়ে যদি কলেজের বাতাস নোংরা করছেন, ছিঃ। ওনাকে কথাগুলো বলেই আমি দৌড়ে ক্লাসে আসি আমার। সেই দিন আমি বুঝতে পারিনি আমি কত বড় ভুল করেছিলাম। আমার এই একটা থাপ্পড় আমার জন্য কাল হয়ে গিয়েছিল। সেদিনের পর প্রায় মুন্নার সাথে আমার দেখা হতো। যে আমাকে দেখলেই আমাকে টিস করত। আমি প্রথমে এড়িয়ে গেলেও পরে আর থেমে থাকতে পারিনি। বাবাকে জানাই। বাবা চেয়ারম্যানকে জানালেন। তিনি বলেছিলেন তিনি তার ছেলেকে সাবধান করে দেবেন। কিন্তু না, তাতে কোনো লাভ হয়নি। উল্টো এতে মুন্না আমার ওপর আরও রেগে যায়। সেদিন কলেজ থেকে ফেরার পথে ও আর ওর বন্ধুরা আমার রাস্তা আটকে দেয়। মুন্না, তোর অনেক দেমাক, তাই না? নিজেকে কি মনে করিস তুই? সেই দিন আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারলি, আমাকে অপমান করলি। আবার এখন আমার বাবার কাছে আমার নামে নালিশ করেছিস। খুব ভুল করেছিস আমার সাথে লেগে। এবার দেখ তোর কি অবস্থা করি আমি। আমাকে অপমান করা, তাই না? সেই দিন মুন্না আমাকে থ্রেট দিয়ে চলে যায়। আমি মুন্নার থ্রেটে ভয় পাই। বাসায় জানাই। বাবা বলে কলেজে কয়েকদিন না যেতে। বাবার কথা মতো প্রায় 1 সপ্তাহ কলেজে গেলাম না। 1 সপ্তাহ পর কলেজে আসলাম। কলেজে এসে জানতে পারলাম মুন্না নাকি কলেজে কয়েকদিন আমার খোঁজ করেছে। আমি অনেক ভয় পেয়ে যাই শুনে। তবুও নিজেকে সামলে ক্লাস করলাম।
বাসায় যাওয়ার জন্য আমার বান্ধবীদের খুঁজতেছিলাম, কিন্তু জানতে পারলাম ওরা কেউ আজকে আসেনি। তাই বাধ্য হয়ে আমি একাই বাসায় যাওয়ার জন্য বেরিয়ে হয়েছিলাম। অর্ধেক রাস্তায় আসতেই মুন্নার ওর দল দেখতে পেলাম। ওরা বাইকে করে আমায় রাস্তা আটকে দিল। আমি কিছু করে বা বুঝে ওঠার আগেই ওরা আমার মুখে অ্যাসিড মেরে দিল। আমি সেই রাস্তায় চিৎকার করে লুটিয়ে পড়লাম। রাস্তার লোকজন আমাকে ধরতে এগিয়ে আসে, আর বাকি কিছু লোক মুন্নাদের ধাওয়া করলেও ওরা বাইক থাকায় পালিয়ে যায়। ওখানকার কয়েকজন আমাকে ধরে বরিশাল মেডিকেলে নিয়ে আসে। আমার মা-বাবাকে খবর দেওয়া হয়। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। আমার মুখটা মনে হচ্ছিল পুড়ে গলে যাচ্ছে। ডাক্তাররা আমার মুখে পানির পর পানি ঠান্ডা পানি দিচ্ছিল। বাহিরে আমার মা-বাবা আমার জন্য কাঁদছিল। একটার সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে জলদি করে ইমার্জেন্সিতে নেওয়া হয়। আমার মা-বাবা ওর থেকে ধার করে আর জমানো টাকা দিয়ে আমার চিকিৎসা করানো শুরু করলো। অপারেশনের পর আমাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলো। আমার ডান সাইডে চোখ বাদে গলার ওপর পর্যন্ত সব ঝলসে গিয়েছিল। ঢাকা হাসপাতালে এসে একজন দক্ষ সার্জনের হাতে আমার ডান ফেসে ঝলসে যাওয়া জায়গাটাটুকু সার্জারি করি। তবুও আমার ফেসের এই ঝলসে যাওয়া দাগ দূর হয়নি। সুস্থ হয়ে বাসায় এসে যখন নিজেকে আয়নায় দেখি, তখন নিজেই চিৎকার দিয়ে কেঁদে দেই। শুধু একটা থাপ্পড়ের জন্য আমার জীবনে কি থেকে কি হয়ে গেল। আশেপাশের লোকদের থেকে জানতে পারি মুন্নাকে নাকি পুলিশ ধরেছিল, কিন্তু ওর বাবা তার ক্ষমতা দিয়ে ওকে ছাড়িয়ে এনেছে। সেই দিন বুঝতে পেরেছিলাম ক্ষমতার দাপটে সবই হয়। বাড়ি ফিরে নিজেকে একদম ঘরবন্দি করে দিয়েছিলাম। কোথাও যেতাম না। আশেপাশের কিছু লোকজন আমাদের সমবেদনা দিত, আবার কেউ কেউ খারাপ কথাও বলতো যে মুন্নার সাথে আমার কিছু ছিল, তাই মুন্না আমার সাথে এমন করেছে। সবার এসব কথা শুনে নিজেকে কি মনে হচ্ছিল জানি না। নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। সুসাইড করতে চেয়েছিলাম, কিন্তু মা-বাবার কথা ভেবে আর করতে পারিনি। তারপর সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় চলে যাব, সেখানে গিয়ে পড়াশোনা করব। সেই ভাবনা মতো চলে আসলাম ঢাকা। ঢাকায় এসে নিজেকে গড়ে তুলতে লাগলাম। আমার চেহারা দেখে অনেকেই অনেক কথা বলতো। প্রথমে খারাপ লাগলেও আস্তে আস্তে আমি নিজেকে শক্ত করলাম। আর এসবে পাত্তা দেওয়া বন্ধ করলাম। আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করলাম, আর একজন ফেস সার্জারির ডাক্তার হলাম, যাতে আমার মতো কোনো নিরীহ মেয়ের এমন হলে তার চিকিৎসা করতে পারি। তারপর আমি এই হাসপাতালে এসে জব নিলাম। কিন্তু কেন ঝলসে যাওয়া কেস আসলে আমি নিজেকে সামলাতে পারি না। আমার হাত পা কাঁপে, আমি অস্থির হয়ে যাই। পারি না নিজেকে ঠিক রাখতে। কথাগুলো বলে শিখা কান্নায় ভেঙে পড়ল। কান্না করতে করতে হিসকি উঠে গেছে ওর। শিখা নিজের চেহারা থেকে মাস্ক খুলে ফেলল। ঠিক এই কারণে আমি চেহারায় মাস্ক পরে থাকি, যেন কেউ আমার চেহারা না দেখে আর কোনো কথা না বলতে পারে। আমি নিজেকে সবসময় শক্ত রাখার ট্রাই করি, কিন্তু পারি না। অপারেশন থিয়েটারে ঢুকে ওই মেয়েগুলার চিৎকার আমাকে বারবার মনে করিয়ে দেয় সেই ভয়ঙ্কর যন্ত্রণার কথা। অগ্নি এতটা সময় ধরে শিখার কথাগুলো শুনে যাচ্ছিল। শিখার অতীতের সব কথা শুনে অগ্নি একদম চুপ হয়ে গেছে। কতটা কষ্ট পেয়েছে শিখা অতীতে, সেটা কল্পনার বাহিরে। অগ্নি শিখার কাছে এগিয়ে এসে ওকে বুকে আগলে নেয়। তারপর শিখার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চুপ, আর একটুও কাঁদবে না। মানুষের চেহারা দেখে তাকে যারা যাচাই করে তারা আসল সৌন্দর্য চেনে না। চেহারা রূপের থেকে মানুষের মনটা আসল। আর আমি জানি তোমার একটা সুন্দর পবিত্র মন আছে, যে মন কোনো কালিমা নেই। আর আমি এই জন্য তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করো এখানে আসার আগেও কারো মায়ায় জড়াইনি, যতটা না আমি তোমার মায়ায় তোমায় না দেখে জড়িয়েছি। কারণ আমি তোমার এই সুন্দর মনের প্রেমে পড়েছি। হ্যাঁ শিখা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সারা জীবন নিজের সাথে নিজের পাশে রাখতে চাই। থাকবে কি তুমি আমার পাশে? অগ্নির এমন হুট করে করা প্রস্তাবে চমকে যায় শিখা। অগ্নির বাহুর বন্ধন থেকে বেরিয়ে এসে অবাক নয়নে বলে, আপনি এসব কি বলছেন মিস্টার অগ্নি? আপনার সাথে আমার কোন দিনও যায় না। আপনি অনেক সুদর্শন একজন মানুষ। আমার মতো একজনকে নিজের জীবনে এনে নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন না প্লিজ। অগ্নি, আমি আগেই বলেছি আমি তোমার চেহারা নয়, আমি তোমাকে ভালোবাসি। একটা কথা জানো তো, সৌন্দর্য হলো ক্ষণিকের জন্য, আর একটা মানুষ সারা জীবনের জন্য। আমি যদি তোমার সৌন্দর্যের প্রেমে পড়তাম, তাহলে একটা সময় তোমার সৌন্দর্য চলে গেলে
আমার তোমার প্রতি আর ভালোবাসা থাকতো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সৌন্দর্য থাক আর না থাক তাতে আমার কিছু আসে যাবে না, কারণ আমি ভালোবাসি তোমাকে। তোমার অদ্ভুত মায়াজালে জড়িয়ে গিয়েছি সেটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম, তবে তোমাকে বলিনি। তাই আজ তোমার কাছে নিজের প্রণয়ের হার বাড়িয়ে দিয়েছি। তুমি কি আমাকে গ্রহণ করবে? অগ্নির প্রস্তাবে শিখার কি বলা উচিত শিখা জানে না। শিখা অগ্নির থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে বাসায় চলে আসলো। শিখা তো এমন একজনকে নিজের জীবনে চাইছিল, যে শিখাকে ভালোবাসবে তার সৌন্দর্যকে না। অগ্নি কি তবে সেই মনের মানুষ শিখার? সেই দিনের পর শিখা অগ্নির সাথে অনেক ফ্রি হয়ে যায়, দুজনের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। তবে শিখা এখনো জানায়নি অগ্নিকে কিছু। কয়েকদিন পর শিখা জানতে পারল তার গ্রামে আত্মীয়দের থেকে যে মুন্নার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর মুন্না একটা মেয়ে রেপ করার কারণে তার 14 বছরের জেল হয়েছে। পাপ কোনোদিন ছাড়ে না, তাই মুন্নাকেও তার পাপ ছাড়েনি। আল্লাহ ঠিক ওর বিচার করেছে। আর কয়েকদিন পর আজকে শিখা অগ্নিকে ওর কথা জানাবে। অনেক ভেবে শিখা সিদ্ধান্ত নিয়েছে যে আজ সে অগ্নিকে হ্যাঁ বলে দেবে। এই কয়েকদিনে অগ্নির অদ্ভুত মায়াজালে জড়িয়ে গেছে শিখা। না চাইতেও ভালোবেসে ফেলেছে অগ্নিকে। শিখা হাসপাতালে এসে অগ্নির জন্য অপেক্ষা করছে, কিন্তু অগ্নি আজ এখনো আসছে না। শিখা অপেক্ষা করেই চলছে অগ্নির জন্য। না, অগ্নি আসেনি। সেই দিনের পর 4 দিন হলো অগ্নি আসছে না হাসপাতালে। হাসপাতালে কেউ জানেও না কি হয়েছে। শিখা আর থাকতে না পেরে বাধ্য হয়ে হাসপাতাল থেকে অগ্নির ঠিকানা নিয়ে ওর বাসায় আসলো। প্রথমবার শিখা অগ্নির বাসায় এসেছে, কেমন নার্ভাস লাগছে ওর। শিখা ভেতরে ঢুকলো বাসার। দরজায় কলিং বেল দিতেই একটা অল্প বয়স্ক মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটা কাকে চায়? শিখা, জি, অগ্নি স্যার আছেন? আমি হাসপাতাল থেকে এসেছিলাম। আসলে উনি 4 দিন আসছেন না হাসপাতালে, তাই। মেয়েটা শিখার মুখে অগ্নির কথা শুনে চুপ হয়ে যায়। মেয়েটা, আসুন ভিতরে আসুন। শিখা মেয়েটার সাথে ভিতরে আসলো। অগ্নির নানি শিখাকে দেখে এগিয়ে আসলো। নানি? ওকে, মেধা। দা ভাইয়ের হাসপাতালের ডাক্তার শিখা। দা ভাই যার কথা বলতো। মেধার কথা শুনে অগ্নির নানু শিখার কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আর বলল, নানু তুই আসতে এত দেরি করলি কেন দি ভাই? তোর অগ্নি যে তোকে ফাঁকি দিয়ে চলে গেছে রে। দিদি ভাই, সে যে চলে গেছে। নানুর কথা কিছুই বুঝতে পারল না শিখা। শিখা, নানু আপনি সব কি বলছেন? মেধা, আমি বলছি আজ থেকে 4 দিন আগের রাতে দা ভাই একটা রুগীকে দেখে বাসায় আসছিল। রাস্তায় একটা ট্রাকের সাথে দা ভাইয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। দা ভাই ওখানে স্পট ডেড হয়। মেধার কথা শুনে শিখা স্তব্ধ হয়ে যায়। ধপ করে সোফায় বসে পড়ল শিখা। মেধা আরও বলল, দা ভাই পাই তোমার কথা আমাদের বলতো। তোমাকে অনেক ভালোবাসতো দা ভাই। খুব তাড়াতাড়ি চাইছিল তোমার বাসায় বিয়ের কথা বলতে, কিন্তু তার আগেই বলে মেধা কান্নায় ভেঙে পড়ল, সাথে নানুও। শিখা চুপ করে রইল সব শুনে। শিখা যেন শরীরে শক্তি পাচ্ছে না উঠার। খুব কষ্টে আস্তে করে উঠল শিখা। এক পা করে বেরিয়ে আসলো শিখা অগ্নিদের বাড়ি থেকে। যাওয়ার আগে অগ্নি কবরটা দেখতে গেল শিখা, যেটা অগ্নিদের বাসার পাশে ওর মায়ের কবরের সাথে দেওয়া হয়েছে। অগ্নির মৃত্যুর কথা শুনে অগ্নির বাবা স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি বিছানায় শয্যা। শিখা অগ্নির কবরের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বেশ ভালোই করলেন তাই না? আমাকে ভালোবাসার লোভ দিয়ে নিজেই চলে গেলেন তাই না? বাহ, এই আপনার ভালোবাসা তাই না? আমাকে এই ভালোবাসলেন আপনি? একদম একা করে দিয়ে চলে গেলেন। কেন মিস্টার অগ্নি? কেন নিজের মায়ের ফেলে আমাকে একা করে চলে গেলেন? একবারও ভাবলেন না আমি কিভাবে থাকব? অভিমান করেছিলেন আমার ওপর। আমি আপনার প্রস্তাবের উত্তর দেইনি। আমি তো একটু সময় চেয়েছিলাম, এটা তো চাইনি আপনি আমাকে ছেড়ে চলে যান। তবে কেন চলে গেলেন? কেন নিজের অদ্ভুত মায়াজালে আমাকে জড়ালেন? আমি তো একাই ভালো ছিলাম। আজ যে আমি নিজের ভেতর নিজে মরে যাচ্ছি। শিখা হাজার অভিযোগের পাহাড় নিয়ে বেরিয়ে আসলো। অগ্নির অদ্ভুত মায়াজালে বাধা পড়ে আজ শিখা একা হয়ে গেল। ভাগ্যের এমন পরিহাস মেনে নিতে পারা যায় না। শিখা নিজ মনে মনে বলতে বলতে যায়, অদ্ভুত মায়াজালে বেঁধে একা করে দিলে। ভেবেছ কি প্রিয় বাঁচব কি করে তুমিহীনা? হয়তো একদিন চলে যাব, তবে তোমার মায়াজালে আর কারো জায়গা হবে না। শিখার অদ্ভুত মায়াজালে যে শুধুই অগ্নিবন্ধী। সমাপ্ত।